হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। যারা ক্লাস 9 to 12 পড়ো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। তোমরা যারা নতুন সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, তাদের ভালো লাগলে তারাও জয়েন করতে পারে। আর যারা প্রথম আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা তার নোটিফিকেশন পাবে। তোমরা কে কোন ক্লাসে পড়ো, কে কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ আমি জানি না, সেজন্য তোমাদের যেটা অসুবিধা হবে, তোমরা যে জিনিসটা চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি সেরকম তোমাদের ভিডিও দেবো, বলে দেবো। আমার চ্যানেলে যেই ভিডিওগুলো এখনো অবধি দেওয়া নেই, তোমরা যদি সেইখান থেকে কোনো চ্যাপ্টার পড়ছো, সেখানে অসুবিধা হচ্ছে, প্রশ্ন উত্তর আলোচনা করতে কিছু ডাউট আছে কোনো টপিকে, আমাকে কমেন্ট করে জানিও। প্রয়োজন হলে আমি সেই টপিকের উপর আগে ভিডিও তোমাদের দিয়ে দেবো। আজকে আমি যেটা তোমাদের করছি মাধ্যমিকের সিলেবাসের ওপর, মানে ক্লাস 10-এর চ্যাপ্টার 3 বংশগতি মানে হেরিডিটি, আর কতগুলো সাধারণ জিনগত রোগ নিয়ে আমি বলছি তোমাদের। আগে আমি ক্লাস 10 চ্যাপ্টার 1 আর 2 ডাইরেক্ট অনুশীলনী থেকে কভার করতে শুরু করেছিলাম। দুটো চ্যাপ্টার অনুশীলনী থেকে পড়িয়েছি, যতগুলো অনুশীলনীতে টপিক ছিল। কিন্তু বংশগতির কিছু কিছু জিনিস আমি যদি তোমাদের ক্লিয়ার আগে না করে দিই, ডাইরেক্ট অনুশীলনীতে গেলে আমার একটু অসুবিধা হবে, মানে তোমাদের বুঝতে অসুবিধা হবে। কিছু কিছু জিনিস আমি খুব শর্টে 2-3টে ভিডিওতে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে কি বলতে চেয়েছে, বংশগতি মানে কি, হেরিডিটি মানেটা কি, এই জিনিসটা একটু কিছু কিছু জিনিস তোমাদের বলে দেবো, যেগুলো কি মানে খুব শর্টে একটা বেসিক আইডিয়া আমি তোমাদের দিয়ে দেবো এই চ্যাপ্টারটা। তারপরে আমি তোমাদের অনুশীলনীটা করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। নয়তো যদি আমি প্রশ্ন করতে করতে তোমাদের বোঝাই, সেক্ষেত্রে একটা প্রশ্ন করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, তার মানে বোঝাতে গেলে প্রশ্ন ধরে যদি আমি বোঝাই। তো কিছু কিছু আইডিয়া তোমরা নিয়ে নাও, তারপরে আমি অনুশীলনীতে আসছি। তাহলে আজকে আমার এটা ক্লাস 10-এর চ্যাপ্টার 3 ফার্স্ট ক্লাস। তাহলে বংশগতি হেরিডিটি এর মানে কি? হেরিডিটি বা বংশগতি এর মানে হচ্ছে প্রত্যেকটা জীব, তাদের কাজ কি, জীব তাদের মতনই একটা অপত্য জীব সৃষ্টি করে। এটা কি না, তাদের জীবের অস্তিত্বটা যাতে বজায় রাখে, সেজন্য এটা ন্যাচারাল টাস্ক। সবাই প্রত্যেকটা জীবই তাদের মতনই জীব সৃষ্টি করবে, তাদের বৈশিষ্ট্যগুলোকে তাদের অপত্যের মধ্যে স্থানান্তরিত করবে। এটা প্রত্যেকটা জীবেরই একটা তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য এটা স্বাভাবিকভাবেই হয়, যার জন্য প্রজনন করতে হয় জীবদের নিয়ে। জীবরা একটা জীব থেকে অপত্য জীব তৈরি করে, এইভাবে বংশবিস্তার করে তারা। আর এই বংশবিস্তারের মাধ্যমে তারা তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেগুলো অপত্যের মধ্যে স্থানান্তরিত করে। তাহলে এটাই হলো বংশগতি। এবারে আমরা যে অপত্য জীবগুলো তৈরি করছি বা চারিত্রিক বৈশিষ্ট্য যে বহন করে একটা জনু থেকে অন্য জনুতে স্থানান্তরিত হচ্ছে, সেই বৈশিষ্ট্য স্থানান্তরিত হলেও প্রত্যেকজন কিন্তু একই রকম গুণ সম্পন্ন বা বৈশিষ্ট্য সম্পন্ন হয় না। কিছু না কিছু আমাদের মধ্যে তফাৎ দেখতে পাওয়া যায়, সেটা প্রত্যেকটা জীবের ক্ষেত্রে। তোমরা যদি মানুষ বলো, এক্সাম্পল নিয়ে মানুষের ক্ষেত্রে, পাখি ধরো তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিছু না কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব, যেগুলো একটা প্রজাতির দুটো জীবের মধ্যে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য। এবার একটা প্রজাতি মানে কি, মানে আমি স্পিসিসের কথা বলছি। যেমনি আমরা হচ্ছি হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, মানুষদের বিজ্ঞানসম্মত নাম যদি ধরি, আমাদের প্রজাতি হলো সেপিয়েন্স। সাব প্রজাতি মানে সেটাকে আমরা যখন আবার উপপ্রজাতি ভাগ করব সাব স্পিসিসে, সেটা সেপিয়েন্স সেপিয়েন্স। সেই ক্ষেত্রে আমরাও মানুষই যদি ধরি, আমাদের পিতামাতা বা আমাদের মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্য এক নয়, ঠিক সম্পূর্ণ আমরা এক নই। সবার মধ্যে যতই বৈশিষ্ট্যগুলো আসুক না কেন, কিছু না কিছু পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়। এমনকি যদি যমজ ভাই বা বোন আমরা দেখেছি হয়, টুইন্স যাকে বলা হয়, তাদের ক্ষেত্রেও আচরণগত স্বভাবগত কিছু পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়। হয়তো প্রথমবার দেখে আমাদের দুজনকে দেখে চিনতে অসুবিধা হবে, কিন্তু যদি আমরা দুজনের সাথে থাকি, দেখি ভালোভাবে তাদের, তাহলে কিন্তু অবশ্যই আমরা দুজন যে আলাদা মানুষ সেটা কিন্তু চিনতে পারবো, তাদের অভ্যাস দেখে, আচরণ দেখে। ঠিক আছে, কিছু না কিছু বৈশিষ্ট্য সেই যমজ যে বোন বা ভাই হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য পরিলক্ষিত হবে। তাহলে যদি আমরা বংশগতি বা হেরিডিটি সম্পর্কে বলি, এইটা কি হচ্ছে না, একটা জনু থেকে পরবর্তী জনুতে জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো যে সঞ্চারণ করছি, স্থানান্তরিত করছি, নিয়ে পরে জীবের অস্তিত্বগুলোকে বজায় রাখছি, একেই বলা হয় বংশগতি বা হেরিডিটি। ঠিক আছে, এই যে বংশগতি বা হেরিডিটি কথাটা, আর এই বৈশিষ্ট্যগুলো আমরা একটা জনু থেকে অন্য জনুতে পাঠাবো কি করে, জননের মাধ্যমে। সেটা কি হয়, বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে একটা জনু থেকে অপত্য জীবের মধ্যে, অপত্য জনুর মধ্যে, পরবর্তী জেনারেশন, পরবর্তী বংশের মধ্যে। এবারে আমরা আগেই দেখেছি এই যে বংশগতির ধারক বাহক চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে সঞ্চারণ করছে কে না, সেটা হলো ডিএনএ, যেটা কোথায় অবস্থিত রয়েছে, ডিএনএ
এক একটা পার্টিকুলার অংশে, এক একটা নির্দিষ্ট অংশে থাকে জিন, তারা বহন করছে। এবারে ডিএনএ, ক্রোমোজোম, জিন, এই জিনিসগুলো, টার্মসগুলো তোমাদের একটু ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে। এগুলো না কিন্তু খুব একে অন্যের সাথে খুব জড়িয়ে, মানে যেটাই ডিএনএ সেটাই ক্রোমোজোম হয়, আর এই ক্রোমোজোম বা ডিএনএ এর মধ্যেই জিনটা অবস্থান করছে। যখন আমি আগের চ্যাপ্টারে আমরা যখন দেখেছি কোষ বিভাজন হয়েছিল, সেক্ষেত্রে দেখেছিলাম ডিএনএ যেগুলো ছিল সেই ডিএনএ গুলো গিয়ে গঠনগত পরিবর্তন হয়ে তারা ক্রোমোজোমে পরিণত হচ্ছে। যদি বলে জিন কোথায় অবস্থিত, তোমরা যদি বলো ডিএনএ এর বিশেষ বিশেষ অংশে অবস্থিত, তাহলেও ঠিক। তোমরা যদি বলো ক্রোমোজোমের মধ্যে জিন অবস্থিত, সেটাও ঠিক। ঠিক আছে, দুটোই ঠিক। জিনটা, কারণ এই ডিএনএ, ক্রোমোজোম, জিন সবই জিনিস একই, নিউক্লিয়াসের মধ্যেই অবস্থিত, যেগুলো নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন হয়। কোষ বিভাজনের সময় এক একটা দশায় এক এক রকম ভাবে তাদের গঠনের পরিবর্তন হয়, আর আমরা সেই হিসেবে তাদের নামকরণ করেছি। ঠিক আছে, তাহলে হেরিডিটি কি সেটা বোঝা গেল। এবারে বংশগতির জনক কাকে বলা হয়? বংশগতির জনক বলা হয়, ভীষণ ইম্পর্টেন্ট নাম, নামটা হলো গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল। কোয়েশ্চেন আসে, বংশগতির জনক কাকে বলে? গ্রেগর জোহান মেন্ডেল। ইনি কি করেছিলেন? বংশগতির কতগুলো মৌলিক সূত্র প্রথম আবিষ্কার করেছিলেন। সেই মৌলিক সূত্র তিনি যেগুলো আবিষ্কার করেছিলেন তাকে মেন্ডেল তত্ত্ব বা মেন্ডেলবাদ বলা হয়। সায়েন্টিস্ট, বিজ্ঞানীর নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে তার মৌলিক সূত্রে, কি? মেন্ডেলবাদ বা মেন্ডেল তত্ত্ব। এবার বিজ্ঞানের যেই শাখায় আমরা এই বংশগতি সম্পর্কে পড়ব তাকে বলা হয় জিন তত্ত্ব বা জেনেটিক্স। বিজ্ঞানের যেই শাখাতে আমরা বংশগতি সম্পর্কে আলোচনা করব তার নাম হচ্ছে জিন তত্ত্ব বা জেনেটিক্স। এটা হচ্ছে বিজ্ঞানের শাখাটার নাম। মানে এই জেনেটিক্স এর মধ্যে আমরা হেরিডিটি সম্পর্কে পড়বো, জনন সম্পর্কে পড়বো, কিভাবে বংশগত বৈশিষ্ট্যগুলো পরপর একটা থেকে আরেকটা জনুতে স্থানান্তরিত হচ্ছে সেই সম্পর্কে পড়বো, জানবো। যেটা প্রথম সূত্রগুলো দেখেছিলেন, আবিষ্কার করেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন যেই বিজ্ঞানী, যাকে বংশগতির জনক বলা হয়, গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, তাকে বংশগতি বা জিন তত্ত্বের জনক বলবো। আর তিনি যে সূত্রগুলো আবিষ্কার করেছিলেন সেই সূত্রগুলোকে মেন্ডেলবাদ বা মেন্ডেল তত্ত্ব বলা হয়। এবারে এই যে আমি বললাম যে যত বৈশিষ্ট্যগুলো অপত্য জীবের মধ্যে স্থানান্তরিত হচ্ছে, স্থানান্তরিত হওয়ার হলেও কিন্তু আমাদের স্বভাব, আমাদের বৈশিষ্ট্য আমরা দেখতে হুবহু আমাদের পিতামাতার মতন নই, বা আমাদের স্বভাব আচরণও পুরোপুরি মাতা পিতার মতন নয়। আমাদের যদি বোন বা ভাই হয়, তাদের স্বভাব আমাদের স্বভাবও পুরোপুরি এক নয়। কিন্তু কি 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 এই হেরিডিটিতে তাহলে কি বৈশিষ্ট্য আসছে? মানে যদি ধরো আমরা বলি এই হেরিডিটিতে কিরকম বৈশিষ্ট্য দেখতে পাবো, যেগুলো চোখে দেখে আমরা বলতে পারবো সেগুলোকে বলা হয়, মানে মেন্ডেল বলেছিলেন ফেনোটাইপ। বাইরের থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখে বলে দিচ্ছি সেগুলো হচ্ছে ফেনোটাইপ। ফেনোটাইপ দেখে আমরা আমাদের ভিতরে যে জিনের বৈশিষ্ট্য রয়েছে, জিনগত ধরনটা আছে, সেইটার বৈশিষ্ট্য কখনোই বলতে পারবো না যে আমাদের সঠিক জিনটা কি রয়েছে ফেনোটাইপটা দেখে। মানে এবারে সেই চারিত্রিক বৈশিষ্ট্য কি, ক্যারেক্টার যদি বলি, হাইট বা চুলের রং, চোখের রং, ত্বকের রং, এই রংগুলো, তো সেরকম আমি একটা চারিত্রিক বৈশিষ্ট্য নিলাম, উচ্চতা বা হাইট। সেখানে কোনো মানুষ লম্বা, কেউ বেটে, কেউ মিডিয়াম লম্বা, কেউ একটু বেটের দিকেই, মানে খুব বেটেও নয় কিন্তু খুব লম্বাও নয়, মিডিয়াম লম্বাও নয়, এরকম আমরা বৈশিষ্ট্য দেখতে পারি। চুলের রং, কারুর কালো, কারুর সাদা, কারুর গ্রে। চোখের রং, কারুর ব্লু, কারুর ব্রাউন, কারুর ব্ল্যাক। এইরকম ভাবে স্কিনের কালারও সেরকম ডিফারেন্স আছে। এইরকম ভাবে আমরা কি করব না বৈশিষ্ট্য দেখতে পাই। যেটা আমি যে বললাম এই চুলের রং, মানে একটা যদি টোটাল বৈশিষ্ট্যটাকে নিই, উচ্চতা, চুলের রং, স্কিনের রং, এই টোটাল জিনিসটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য। আর এই চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আবার বৈশিষ্ট্য কোনগুলো বা ট্রেড গুণগুলো, মানে এই যেগুলো বলছি চুলের রং, উচ্চতা, হাইট, ইংলিশে এর নাম বলা হচ্ছে ক্যারেক্টার। মানে যেটা বড় জিনিস। আমি যদি বলি এর উচ্চতা কেমন, তাহলে আমি একটা ব্রড সেন্সে বললাম, মানে উচ্চতা লম্বাও হতে পারে, বেটেও হতে পারে, মাঝারিও হতে পারে, যা কিছু। তাহলে এই লম্বা, বেটে, মাঝারি এই জিনিসগুলো হলো বৈশিষ্ট্য বা ট্রেড। আর টোটাল এই উচ্চতা ব্যাপার, এই উচ্চতা হলো তাদের চরিত্র বা ক্যারেক্টার সবার। বোঝা গেল? মানে যেই জিনিসটা ব্রড, বেশি, সেটাকে আমরা বলবো চরিত্র বা ক্যারেক্টার। এই চরিত্র বা ক্যারেক্টারের মধ্যে যেগুলো, যে জিনিসগুলোকে আমরা নেব সেগুলোকে বলবো ট্রেড বা বৈশিষ্ট্য। বোঝা গেল? মানে বড় জিনিসটা চরিত্র, তার আন্ডারে যেগুলো আছে সেগুলো বৈশিষ্ট্য। অনেক জায়গায় এই আমি হাইট, উচ্চতা, চোখের রং, এগুলোকে চারিত্রিক বৈশিষ্ট্যও বলা হয়েছে, কারণ এগুলো তো চরিত্রেরই এক একটা বৈশিষ্ট্য। আর ক্যারেক্টারটাকে বাংলাতে তোমাদের চারিত্রিক বৈশিষ্ট্য লিখেছে, আর এই লম্বা, বেটে এই জিনিসগুলোকে বৈশিষ্ট্য বা ট্রেট বলেছে। ঠিক আছে, মানে চারিত্রিক বৈশিষ্ট্য যদি হয় সেটা ব্রড সেন্সে, শুধু বৈশিষ্ট্য যদি হয় সেটা
তার মধ্যে স্মল সেন্সে মানে সেই বৈশিষ্ট্যটার মধ্যে সে লম্বা না বেটে, চুলের কালার ব্ল্যাক না গ্রে, চোখের কালার ব্লু না ব্ল্যাক। শর্ট সেন্সে বলছি যে চোখের কালার শুধু বললাম, এটা মানে চারিত্রিক বৈশিষ্ট্য। এর মধ্যে দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে আমরা নিই, যেটাকে ট্রেড বলে। এই দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য কি? যদি একটা লম্বা নিই আরেকটাকে নেব বেঁটে উচ্চতার ক্ষেত্রে। এরকম ভাবে দুটো একদম অপোজিট বৈশিষ্ট্যকে নিয়ে কাজ করা হয়েছে। বংশগতিটাকে প্রথম যখন আবিষ্কার করেছিলেন সূত্রগুলো, তখন আমাদের নিজেদের মধ্যেও, আমরা ভাই বোনের মধ্যেও কিছু আচরণগত পরিবর্তন দেখতে পাবো। আবার কি কাদের মধ্যে দেখতে পাবো? মা বাবার সাথেও আমাদের কিছু আচরণগত পরিবর্তন আমরা লক্ষ্য করব, কিছু বিভেদ দেখতে পাবো। এই যে বিভেদ, সবার মধ্যে সবার যে বিভেদটা পরিলক্ষিত হয়, একেই বলা হচ্ছে ভেরিয়েশন। এই যে বিভেদটা, এই বিভেদকেই বলা হয় প্রকরণ বা ভেরিয়েশন। এই বিভেদটা কেন হয় না, জিনের বিভিন্ন গঠনের পরিবর্তনের ক্ষেত্রে এই বিভেদটা কারুর মধ্যে আমরা দেখতে পাই, মানে সবার মধ্যেই দেখতে পাবো। সবাই একদম আচরণগতভাবে বা দেখতে পুরোপুরি মাতা পিতার মতন আমরা হই না, বা আচরণও আমাদের সবার সাথে ম্যাচ হয় না। এই পার্থক্যগুলো যে আসে, সেগুলোকেই বলা হয় বিভেদ বা ভেরিয়েশন বা প্রকরণ। এই বিভেদটা হওয়ার পেছনেও কারণ হচ্ছে জিনের পরিবর্তন কিছু হয়। ঠিক আছে, তার জন্য মানে যেটা যাবে, যে জিনটা সঞ্চারিত হবে, তার মধ্যে কিছু পরিবর্তন আমরা দেখব, তার জন্য বিভেদগুলো বা প্রকরণগুলো আমাদের পরিলক্ষিত হয়। ঠিক, তো এরকম ভাবে কি হয়ে যায় না, ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো আছে, যখন সেল ডিভিশন হয়, কোষ বিভাজন হয়, গ্যামেট উৎপন্ন হয়, যৌন জনন যখন হচ্ছে, সেক্ষেত্রে জিনের মধ্যে পুনঃসংযুক্তি হচ্ছে, একটা জিনের সাথে একটা যুক্ত হয়, গ্যামেটগুলো যুক্ত হচ্ছে। তো অনেক রকম নতুন বৈশিষ্ট্য কি হচ্ছে, আসছে, আবার কিছু কিছু বৈশিষ্ট্য বাদ চলে যাচ্ছে। তার জন্যই কি হয় না, এই প্রকরণ বা বিভেদটা দেখতে পাবো। মানে কি, মায়ের থেকে, এর আগেই আমরা কোষ বিভাজন সম্পর্কে যদি দেখোনি, অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। 3টে পার্ট আমি দিচ্ছি একটা কোয়েশ্চেন আলোচনা করতে গিয়ে। ওই কোয়েশ্চেনটা মোটামুটি দেখো, সেল ডিভিশন আমার ভীষণ ভালোভাবে বলা আছে, মিওসিস, মাইটোসিস, এগুলো। তো যারা দেখোনি দেখে নিও, সেখানে ক্রোমোজোম, ডিএনএ কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করেছি। কারণ ওইগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে, বংশগতিতে আমি তো ক্রোমোজোম, সেল ডিভিশন নিয়েও কথা বলবো, ওই কনসেপ্টে ক্লিয়ার না থাকলে এখানে বুঝতে অসুবিধা হবে। আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লেলিস্টের লিঙ্কটা গিয়ে দেখে নিও। তাহলে ওইখানে আমি তোমাদের বলেছিলাম, যখন মিওসিস ডিভিশন হচ্ছে তখন গ্যামেট উৎপন্ন হয়, আর মাইটোসিসে কি হয়, মাইটোসিস দেহকোষে, মাইটোসিসটা হয় কোষের বৃদ্ধি হচ্ছে। তো মিওসিস ডিভিশন হওয়ার সময় যে বৈশিষ্ট্যগুলো আসছে, মাতৃদেহ থেকে 50% বৈশিষ্ট্য আমরা পাবো, পিতৃদেহ থেকে 50% বৈশিষ্ট্যগুলো আসে। এই যে জিনের পুনঃসংযুক্তি, পুনর্মিলন হয়, তার জন্য বিভেদটা তৈরি হয় এক একজনের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে তাদের আচরণগত পরিবর্তনটা পরিলক্ষিত হয়, ভেরিয়েশনটা পরিলক্ষিত হয়। তাছাড়া আর কিভাবে হতে পারে এই পরিবর্তনটা, সেটা হলো মিউটেশনের জন্য হতে পারে, যেটাকে বলা হয় পরিব্যক্তি। মানে কোষ বিভাজনের সময় যখন আমরা দেখেছিলাম ইন্টারফেস দশায়, সিনথেসিস দশা যেটা ছিল, গ্রোথ G1, তারপরে দেখেছিলাম তোমাদের সিনথেসিস দশা, তারপরে G2 দশা, গ্রোথ দশা। তো সেখানে এই দশাতে যে ডিএনএ রেপ্লিকেশন হয়েছিল, ডিএনএ রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে দুটো অপত্য ডিএনএ সৃষ্টি হচ্ছিল, ডিএনএ কন্টেন্টটা ডবল হচ্ছিল, কোষটা বিভাজন যে হবে তার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক আছে, বিভাজনের প্রস্তুতি যখন নিচ্ছিল, সেই সময় রেপ্লিকেশন, আমি যত সহজে বলে দিচ্ছি, সিনথেসিস দশায় রেপ্লিকেশন হয়, অত সহজে ডিএনএ থেকে ডিএনএ তো উৎপন্ন হয় না। ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন হওয়ার জন্য আবার অনেক কটা স্টেপ থাকে, চেইন রিয়াকশন হয়। ঠিক, অনেকগুলো স্টেপে রিয়াকশন হয়, অনেক উৎসেচক সেখানে কাজে লাগছে, তার ফলে ডিএনএ থেকে, একটা ডিএনএ থেকে আমরা দুটো অপত্য ডিএনএ পাবো। তো সেই সময় যদি কিছু ভুলভ্রান্তি হয়ে যায় বেস পেয়ারগুলো, মানে জিনের, ডিএনএর মধ্যে তো আমরা দেখেছিলাম পিউরিন পিরিমিডিন থাকে, সেখানে যদি কোনো রকমের ভুলভ্রান্তি হয়, ভুলভ্রান্তিগুলোকে ঠিক করার জন্য অনেক উৎসেচক এনজাইম কাজ করে। উৎসেচক মানে এনজাইম প্রোটিন ধর্মী, যাতে ভুলভ্রান্তি না হয় সেগুলো শুধরে নেয়, যদি হয়েও যায় সেগুলোকে শুধরে নেয়। কিন্তু কি হয়, একটা দুটো ভুলভ্রান্তি কিছু কিছু ক্ষেত্রে রয়ে যায়, সেটা রয়ে যাওয়ার জন্য, মানে সবটা কমপ্লিট কিন্তু সবসময় 100% এফিসিয়েন্সিতে তো কোনো এনজাইমই কাজ করে না। কারণ প্রত্যেকটা এনজাইম যে কাজ করে, পরবর্তীকালে তোমরা দেখবে কোনো একটা রিয়াকশন যখন হচ্ছে, একটা এ থেকে ধরো ডিএনএ আমরা যখন তৈরি করছি, সেটা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার জন্য অনেকগুলো স্টেপ হচ্ছে। তো তার আগে যতগুলো স্টেপ হচ্ছে, সেই প্রিপারেশন যখন হচ্ছে, প্রিপারেশন হওয়ার সময় ভুলভ্রান্তি হতে পারে। সেই ভুলভ্রান্তি যদি হয়ে যায়, একটা এনজাইমের কাজ করার টাইম, প্রত্যেকটা এনজাইমের কাজ করতে একটা নির্দিষ্ট সময় লাগে প্রত্যেকটা স্টেপে। সেই সময় লাগার জন্য কি হচ্ছে না, একটা এনজাইম দেখলো যেখানে ভুল হয়েছে আমি শুধরে নি, সেইটা শুধরাতেও তার টাইম লাগবে। এবার তখন যখন সেটা শুধরে পড়ে আবার অন্য জায়গায় যাচ্ছে, তখন হয়তো মাঝে মাঝে মিস করে যায়, নিয়ে পরে সেই ভুলটা সংশোধন করতে পারে না, মানে সেই সময়ের মধ্যে সে দেখতে পায় না সেই ভুলটা। সেজন্য কিছু কিছু ক্ষেত্রে অ্যাডিনিন, গুয়ানিন, মানে তোমরা পিউরিন পিরিমিডিন যেগুলো রয়েছে সংগঠন, ডিএনএ গঠনে পড়বে, সেই পিউরিন পিরিমিডিন আমি গঠনও তোমাদের একে মোটামুটি দেখিয়েছিলাম কিভাবে থাকে, কিভাবে বন্ধন করে। তো সেই পিউরিন পিরিমিডিন যারা দেখোনি দেখে নিও, পিউরিন পিরিমিডিন যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর কিছু, মানে এর সাথে আমরা তো এমনি নর্মালি দেখেছি, যেগুলো এর সাথে বন্ড করে টি ডাবল বন্ড করছে, এর সাথে ডাবল বন্ড করে টি, আবার সি এর সাথে ট্রিপল বন্ড করে জি। কিন্তু কখনো কখনো ভুলভ্রান্তি হয়ে যায় বলে এর সাথে
কি করছে, সি চলে আসছে ডবল বন্ড করে। তো এই জন্য কি হচ্ছে, কখনো কখনো এই ভুলভ্রান্তিগুলো হয়ে যায়। তো ভুলভ্রান্তি ঠিক করবার জন্য এনজাইম থাকে, কিন্তু সবটা অনেক সময় কারেকশন করা হয় যায় না, কিছু না কিছু ভুল রয়ে যায়। তার জন্য সেই জিনের যে বৈশিষ্ট্য আর এই যে ভুলগুলো যদি জিনের মধ্যে হয়ে যায়, জিনের বেস পেয়ারের মধ্যে এই গুয়ানিন বা পিরিমিডিনের মধ্যে যদি এক্সচেঞ্জ হয়ে যায়, সেই ভুলগুলো যদি রয়ে যায়, তাহলেও কি হতে পারে না সেই জিনটার মিউটেশন হয়ে যায়, সেই জিনটা পরিবর্তন হয়ে যায়। মানে একটা জিন ব্যাপার, একটা ডিএনএ নর্মালি কি হচ্ছে, যখন নিউক্লিয়াস সেল ডিভিশন হয় না, একটা নিউক্লিয়াসের মধ্যে এই ক্রোমাটিন গুলো এরকম সব লুজলি এরকম ভাবে ঘোরাফেরা করে, ঠিক আছে, ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকাগুলো এইভাবে ছোট ছোট ভাবে ঘোরাফেরা করছে। এবারে ডিএনএ গুলো এর মধ্যেই তো রয়েছে, ক্রোমাটিন জালিকার মধ্যে। ক্রোমাটিন জালিকার মধ্যে ডিএনএ গুলো দ্বিতন্তি হয়, আর দেখেছিলাম সর্পিলাকারে এরা থাকছে। তো এইরকম ডিএনএ এর মধ্যে কিছু কিছু জায়গাতে রয়েছে জিন, মানে এখানে অংশে ধরো জিন রয়েছে, এই অংশটাই ধরো জিন রয়েছে, আবার কিছুটা অংশ বাদে এখানে ধরো জিন রয়েছে, মানে এটা এ জিন, এটা বি জিন, এটা সি জিন। আর এই জিনগুলো কি করবে, মোটামুটি এই যে জিনগুলো রয়েছে এগুলো হলো জিন, এই জিনগুলোর থেকে প্রোটিন তৈরি হয়। আলটিমেটলি ডিএনএ থেকে, এই জিনগুলো থেকে আমরা প্রোটিন পাবো। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ তৈরি হয়, সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন পদ্ধতিতে। তো মোটা কথা জিনের কাজ হলো প্রোটিনগুলোকে তৈরি করা, আর এই প্রোটিনগুলো বিভিন্ন কাজে দেহের আমাদের বিভিন্ন কাজগুলোকে সম্পন্ন করে, ঠিক আছে। এবারে যদি এই জিনের মধ্যে কিছু পরিবর্তন হয়ে যায়, তাহলে যেই প্রোটিনটা আমরা পেতাম সেই প্রোটিনটা না পেয়ে অন্য একটা প্রোটিন, ধরো এখানে এক্স প্রোটিন আগে হচ্ছিল, কিন্তু এখানে যদি কিছু পরিবর্তন হয়ে গেল, এক্স না পেয়ে আমরা কোনো জেড প্রোটিন পেলাম, তার জন্য কি হচ্ছে, এক্স যে কাজটা করছিল আমাদের দেহে, জেড সেই কাজটা করছে না। হয়তো হতে পারে জেড কিছু কাজই করছে না, বা হতে পারে এক্স যে কাজটা করছিল জেড তার থেকেও আরো ভালো কিছু কাজ করছে। মানে যেই প্রোটিনটা আমরা পাবো সেটা খুব ভালো ফাংশনাল কার্যকরী প্রোটিন হচ্ছে, যেটা এক্স এর থেকে আগে যেই প্রোটিনটা ছিল তার থেকেও ভালো। বা এমনও হতে পারে যে প্রোটিনটা তৈরি হয়েছে সে কিছুই করছে না, বরং ক্ষতি হচ্ছে, অন্য রিঅ্যাকশন গুলোর ক্ষেত্রে বাধা দিচ্ছে। তখন কি হচ্ছে, সেইগুলো তাহলে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে না, আমাদের ক্ষেত্রে তখন মানে যার ক্ষেত্রে এরকম হবে সেটা অসুবিধা সৃষ্টি হবে, অন্য কাজ করে দিলে অন্য রিঅ্যাকশন হয়ে যাবে, যেটা হওয়া সেটা না হয়ে অন্য হলে অকার্যকরী একটা প্রোটিন তৈরি হয়ে যাবে। তাহলে এই জিনটা নষ্ট হয়ে যাবে, এই জিনটার যে প্রোটিনটা তৈরি হবে সে অন্য অন্য রকম পরিবর্তন করে আবার পরবর্তী জিনগুলোরও যে কাজগুলো আছে তাদের পরিবর্তন করে দিতে পারে। এবার এই কাজ পরিবর্তনটা যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি খারাপ হয়, সেটা যদি শরীরের জন্য মানে এই জীবের জন্য খারাপ হয়, তাহলে সেই জীবটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আবার সেটা যদি খুব ভালো হয়, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় জীবটা, সেগুলো তোমরা অভিযোজন চ্যাপ্টারে দেখবে, তখন কি হবে, এ পরিবেশে থেকে যাবে আর খুব ভালোভাবে তাদের অস্তিত্বটাকে বজায় রাখবে। এরকম ভাবে কাজগুলো হয়। তো মিউটেশন যদি হয়ে যায়, সেই মিউটেশন হওয়ার পরেও কি হচ্ছে, তাহলে জীবগুলোর বা এরকম মিউটেশনের পরে এরকমও হতে পারে, যদি মিউটেশন হচ্ছে যেই প্রজাতিটার জীবটা ছিল এমন ধরনের প্রোটিনে চেঞ্জ হলো, সেটা অনেক বছর ধরে হতে 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 যেই প্রজাতিটা ছিল সেই প্রজাতি থেকে একদম অন্য ধরনের একটা প্রজাতি তৈরি হয়ে গেল। যেমনি আমাদের এটা মনে করা হয় আমরা মানুষরা এসছি, আমাদের পূর্বপুরুষ হচ্ছে বানর, বানরের থেকে আমরা এসেছি এটা ধরা হয়। মানে আমরা আগে প্রত্যেকে এরকম মানুষ, এরকম বৈশিষ্ট্য আমাদের ছিল না, আমরা প্রত্যেকেই মানে তখন ছিল কি বানরই ছিলাম আমরা সবাই। তারপরে সেগুলো জিনের পরিবর্তন হয়ে, প্রোটিনের পরিবর্তন হয়ে, পরিবেশের সাথে খাপ খাইয়ে কিছু কিছু বৈশিষ্ট্য বানরের মধ্যে পরিবর্তন হলো, জিনের পরিবর্তন হলো, মিউটেশন হলো, যার জন্য আস্তে আস্তে মানুষ মানে আমরা সেপিয়েন্স এলো। সেখান থেকে আমাদের সেপিয়েন্স থেকে সেপিয়েন্স আমরা হচ্ছে সাবস্পিসিস, আমরা সাবস্পিসিস এলাম, কথা বলতে পারছি, আমাদের বাঁদরের থেকে একটু উন্নত ধরনের আমরা হয়েছি। তার মানে বাঁদর যেটা ছিল সেখান থেকে আমরা পরিবর্তিত হয়ে মানুষটা উৎপন্ন হলো, ইভলিউশন হয়ে, ঠিক পরিবর্তন হয়ে, জিনের পরিবর্তন হয়ে। এই পরিবর্তনটা হয়েছিল কেন না, মিউটেশনের ফলে এই পরিবর্তন হলো, যার জন্য প্রকরণও হতে পারে, বংশগতিতে কি হচ্ছে একটা নতুন প্রজাতিও তৈরি হয়ে যেতে পারে। আর এই এত কিছু যেটা আমি বললাম সেটা খুব কম সময়ে হয় না, অনেক দিন ধরে পরিবর্তন হয়ে হয়ে জিনের মধ্যে তখন নতুন বৈশিষ্ট্য আস্তে আস্তে, যদি সেই বৈশিষ্ট্যটা ভালো হয়, সেই প্রোটিনের কাজটা ভালো হয়, পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে, এরকমও হতে পারে একটা নতুন প্রজাতি তৈরি হয়ে গেল। বা এরকমও হতে পারে সে পরিবেশের সাথে খাপ না খাইয়ে এই জিনটাই জীবদেহটাকে নষ্ট করলো, নিয়ে আস্তে আস্তে সেই প্রজাতিটা বিলুপ্ত হয়ে গেল। দুটো জিনিসই হতে পারে, কিন্তু এই সমস্ত জিনিসগুলো হতে অনেক সময় লাগে, ধীরে ধীরে হয় এই পরিবর্তনগুলো, ঠিক আছে। তাহলে এইটা হলো মিউটেশন। তো এই মিউটেশনের ফলেও যেহেতু জিনের মধ্যে মিউটেশন হয়ে যাচ্ছে, সেই মিউটেশন হওয়ার ফলেও কি হয় না, আমাদের মধ্যে প্রকরণ বা বিভেদ, আচরণগত পরিবর্তন দেখতে পাবো। এবারে যদি আমরা দেখি কোনো ফ্যামিলির মধ্যে মোটামুটি মা বাবা লম্বা, তাহলে সেই ক্ষেত্রে সবাই লম্বাই হয়, কিন্তু সেরকমও হতে পারে লম্বার মধ্যেও আবার কেউ বেটে হয়ে গেল, কেন না সেটাও হচ্ছে জিনের ব্যাপার। কিভাবে হতে পারে সেটা আমি আস্তে আস্তে যখন পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। এরকম হয় যে সবাই খুব লম্বা একটা ফ্যামিলিতে, কিন্তু সেই লম্বা ফ্যামিলির মধ্যেও একজন বেটে হলো। এবার এরকমও হয় সবাই স্কিনের মধ্যে, মানে ব্যতিক্রম হতে পারে, এরকম নয় যে হবে না, কিন্তু কখন হবে কখন হবে না সম্পূর্ণই সেটা জেনেটিক ব্যাপার, জিনের উপর ডিপেন্ড করছে, জিনের চরিত্রের উপর ডিপেন্ড করছে। এই যে জিনগুলো রয়েছে তাদের উপর নির্ভর করেই সবকিছু হয়। মানে কেউ যদি, কারো গায়ের রং যদি কালো, সেটা ডিপেন্ড হচ্ছে এই জিনের জন্য, কারো গায়ের রং যদি ফর্সা, সেটা ডিপেন্ড হচ্ছে এই জিনের জন্য। তাছাড়াও কিছু কিছু রঞ্জক পদার্থ আছে যেগুলো ত্বকের রংগুলোকে
ত্বকের রংটা দিতে সাহায্য করে। যদি ত্বক থেকে মেলানিন ক্ষরণটা, এটা একটা রঞ্জক, মেলানিন ক্ষরণ যাদের বেশি হয় তাদের গায়ের রং একটু ডার্ক, যাদের মেলানিন ক্ষরণ কম হয় তাদের গায়ের রং ফর্সা। চোখের রং, চুলের রং, হাইট, উচ্চতা, এই সবকিছুই কিন্তু আমাদের কারুর কোনো হাত নেই, সবকিছুই জেনেটিক ব্যাপার, জিনের জন্য হয়। সেজন্য কোনো পরিবারে এরকম হতে পারে, মোটামুটি নর্মাল এরকমই দেখা গেছে, যদি সবাই খুব লম্বা হয় সেই ক্ষেত্রে লম্বা পাওয়ার প্রত্যেকটা ব্যক্তি, তাদের পরিবারের প্রত্যেকজনই লম্বা হওয়ারই প্রবণতা থাকে। কিন্তু কোনো কোথাও যদি প্রচ্ছন্ন জিন রয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু একজনকে বেঁচেও পেতে পারি। আবার কোনো পরিবারের মধ্যে সবাই একটু গায়ের রং শ্যামবর্ণ, তাদের ক্ষেত্রেও জিনের বৈশিষ্ট্যের জন্য কারুর মধ্যে আবার আমরা ফর্সা পেতে পারি। কোথাও অনেকজন গায়ের ত্বকের রং খুব ফর্সা, তাদের মধ্যেও কেউ এরকম হতে পারে ওই পরিবারে একজন পরিবর্তন জিনের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য, জিনের জন্য কারুর ত্বকের রং কালো হলো, সেটা কিন্তু হতেই পারে। তাহলে এই সমস্ত লম্বা, বেঁটে, ত্বকের রং, চুলের রং সবকিছু বৈশিষ্ট্যের জন্য দায়ী হলো জিন, যেটা কি হচ্ছে বংশগত ভাবে সঞ্চারিত হচ্ছে আমাদের আগের জন্য থেকে পরের জন্মের মধ্যে। ঠিক আছে, তাহলে এইটা আমি বললাম তিনটে জিনিস। একটা হচ্ছে কি প্রকরণ বা বিভেদ কি বলা হয়, কাকে বলা হচ্ছে, মিউটেশন কিভাবে হচ্ছে, মিউটেশন হওয়ার জন্য কিভাবে বিভেদ সৃষ্টি হচ্ছে, আর মিউটেশন হওয়ার জন্য জিনের মধ্যে কিভাবে নতুন প্রজাতি আসতে পারে, সেগুলো সম্পর্কে আমি বললাম তোমাদেরকে। আর কি না, এবার জিনের পরিবর্তন কিভাবে হতে পারে না, সেখানে পরিবেশও হতে পারে, একটা পরিবেশও জিনের পরিবর্তন করতে সাহায্য করে। আবার জিনের মধ্যে নিজেদের মধ্যে মিউটেশন হয়ে কিছু ভুলভ্রান্তি থেকে গিয়েও জিনের প্রভেদ, প্রকরণ, ভেরিয়েশন আসতে পারে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা বললাম এতক্ষণ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন যৌন জনন হয় তখন জিনের পুনঃসংযুক্তি হচ্ছে, সেটা চলে যেতে হবে। এবার তোমরা চলে যাও কোষ বিভাজনের ক্ষেত্রে, কিভাবে গ্যামেট উৎপন্ন হয়েছে জানো তো। জিন যখন সংযুক্ত হচ্ছে, মায়ের থেকে 50% বৈশিষ্ট্য, বাবার থেকে 50% বৈশিষ্ট্য আসে সন্তান সন্ততির মধ্যে। ঠিক আছে, এগুলো হচ্ছে জিনের পুনঃসংযুক্তি, যার জন্য কি হতে পারে না বিভেদটা হয়, হতে পারে মানে হয়, এরকম বিভেদগুলো হয়। কিন্তু অযৌন জননে যদি কেউ বংশবিস্তার করে, এদের ক্ষেত্রে জিন তো সবার একই রকম, জিনের কোনো পরিবর্তন হয় না অযৌন জননে। পরিবর্তন বা বিভেদটা সৃষ্টি কেন হয় অযৌন জননে? পরিবেশের কারণে তাদের বিভেদটা হয়। মানে ধরো একই আম গাছ নিলাম, একই প্রজাতি নিলাম, তাদের জিনও এক। অযৌন জনন হচ্ছে, বংশবিস্তার হচ্ছে, কোনো একটা আম গাছকে রাখলাম যেখানে খুব ভালো জল পাচ্ছে, রোদ পাচ্ছে, হাওয়া পাচ্ছে, সে বাড়লো, বড় হলো। এবার আরেকটা আম গাছকে আমি একদম গরম একটা জায়গায় রেখে দিলাম, জল দিচ্ছি না, সে ঠিকঠাক ভাবে তার পুষ্টি পেল না। একই জিন আছে কিন্তু পরিবেশটা আলাদা, তার জন্য কিন্তু তার বার বৃদ্ধিটা খুব বেশি হলো না, বা সে বেশি দিন বাঁচতে পারলো না। কেন না, সে পরিবেশের কারণে বিভেদ হয়ে গেল। ঠিক আছে, তাহলে যারা অযৌন জননে বংশবিস্তার করে তাদের ক্ষেত্রে একই রকম জিন উৎপন্ন হয়, জিনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু তাদের বিভেদটা কেন আসতে পারে? পরিবেশের কারণে এদের মধ্যে বিভেদ আসতে পারে। ঠিক, এরপরে আমরা কি দেখবো না এই প্রকরণ বা ভেরিয়েশন। ঠিক, যদি বিভেদ হয়, ভেরিয়েশন হয়, প্রকরণ হয়, তাহলে কিছু কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। যেমন এরকমই প্রকরণের মাধ্যমে কিছু অস্বাভাবিকতা যখন দেখবো, সেরকম উদাহরণ কি না, কান আমি যদি বলি, কানের গঠন, কারুর কারুর কানের গঠন দেখবে একদম মানে মুখমণ্ডলের সাথে কানটা লেগে থাকে না। আমাদের যে বাইরের কানের পিনা বলা হয়, কানের যখন গঠন তোমরা দেখেছো সেক্ষেত্রে দেখবে কানের যে বাইরের অংশ যাকে পিনা বলা হয়, সেই পিনা বা লতি, যেটা কানের লতি, সেই লতিটা কারোর মুখমণ্ডলের সাথে, অনেকের আছে মুখমণ্ডলের সাথে লেগে থাকে না। যাদের মুখমণ্ডলের সাথে লেগে থাকে না, কানটা সাইডে থাকছে, চ্যাপ্টা ভাবে মুখমণ্ডলের মধ্যে সেটে নেই, সেই সেরকম ধরনের কানকে বলা হয় মুক্ত লতি। আর যাদের কানটা মুখমণ্ডলের সাথে লেগে থাকে তাদের বলা হয় যুক্ত লতি। এই জিনিসগুলো বিভেদের মাধ্যমে হয়। এগুলো এক একটা অস্বাভাবিকতা, যেগুলো প্রকরণ তৈরি হয়েছে, জিনের মধ্যে পরিবর্তন কিছু হয়েছে, যার ফলে এই জিনিসগুলো আমরা দেখতে পাই। তো এই কানটা যে মুক্তলতি আছে তার জন্য যে জিনটা দায়ী সেটা হলো প্রকট জিন। এবার আমি যে বললাম বৈশিষ্ট্যের কথা, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু যখন বলবো, সেই বৈশিষ্ট্য বলার সময় সেখানে দুটো করে জিনিস, দুটো করে জিন, সেই দুটো জিনের নাম আবার অ্যালিল, অ্যালিল কি আমি সেগুলো আবার বলছি, সেই দুটো দুটো করে অ্যালিল থাকে এক একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করতে। আমরা দুটো অ্যালিল ইউজ করব, সেই অ্যালিলগুলো হচ্ছে জিনেরই ভাগ, জিনেরই রূপভেদ, জিনেরই প্রকার। এই যে জিন, জিনেরই আর এর নাম যদি আমি বলি, রূপভেদ যদি আমি বলি, তাকে বলবো অ্যালিল। একটা বৈশিষ্ট্য প্রকাশ করবার জন্য আমরা দুটো অ্যালিল নেব, মানে একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য আমরা এক জোড়া অ্যালিল ব্যবহার করি। ঠিক আছে, তো সেই জন্যই যখন মুক্ত কানের লতি প্রকরণের জন্য তৈরি হয়, সেটা প্রকট জিনের জন্য হয়। আর যদি যুক্ত লতি উৎপন্ন হয়, সেটা এক জোড়া প্রচ্ছন্ন জিনের জন্য হয়। ঠিক আছে, এরকমই প্রকরণের জন্য সৃষ্টি হয় কিরকম না, জীবের কিছু পরিবর্তন আমরা দেখবো। মানে কারুর কারুর জীব স্বাভাবিক থাকে, কারুর কারুর জীবকে আবার আমরা কি বলতে পারি, রোলার জীব। রোলার জীব মানে কি, মানে যেমনি রোল দেখেছো তোমরা, খেয়েছো মশলা দিয়ে রুটিটাকে মুড়ে দেওয়া হচ্ছে, নিয়ে রোল করা হচ্ছে,
তো রোলার জিভ মানে কি, নর্মাল যে জিভটা আছে, এটা যদি একটা জিভ কল্পনা করো, নর্মাল জিভ, অনেকে কি করে এই জিভটাকে রোল এক সাইড থেকে মোড়া হয়, এরা কি করতে পারে এই জিভটাকে, কারণ জিভের পেছনের অংশটা আমাদের গলার সাথে টাচ থাকছে, সামনেরটা ওপেন থাকে, মুক্ত থাকে, আমাদের গঠন অনুযায়ী জিভটার এই পোর্শনটা গলার সঙ্গে যুক্ত অবস্থায় থাকছে, তো এই পোর্শনটা যুক্ত রয়েছে গলার মধ্যে, আর এটা হচ্ছে কি ওপেন রয়েছে। তো এই রকম পোর্শনটা অনেকে সবাই কি মুড়াতে পারে না, কিন্তু কেউ কেউ এই পাশ থেকে এমনি মুড়িয়ে নিতে পারে, রোল করে নিতে পারে। সেই জন্য যারা ওরকম রোল করে নিতে পারে, জিভটাকে দুদিক দিয়ে ফোল্ড করে নিতে পারে, তাকে বলা হয় রোলার জিভ। যাদের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য, এই জিন, রোলার জিনের জন্য যেই আমরা জিনটাকে ইউজ করব রোলার আর হিসেবে লেখে, এই আর হিসেবে জিনটা লেখে, যাদের ক্ষেত্রে এই আর জিনটা থাকে প্রকটভাবে, প্রকট বৈশিষ্ট্য, তারা রোল করতে পারে। যাদের ক্ষেত্রে এই স্মল আরটা থাকে, তারা কি করতে পারে, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাদের রোল করতে পারে না, এদের জিভটা স্বাভাবিক এরকম লম্বায় থাকছে, সোজায় থাকে, রোলিং করতে পারে না। তো মোটামুটি 80%, 65 to 80% আছে যাদের এই আর প্রকট জিনটা দেখতে পাওয়া যায় এবং জিভটাকে রোল করে দিতে পারে, দু সাইডে ফোল্ড করে দিতে পারে। কিছুটা আবার জিন আবার প্র্যাকটিসেও অনেকে, যাদের স্বাভাবিক জিন, তারা অত ভালো না করলেও প্র্যাকটিস করেও কিন্তু রোল কিছুটা করতে পারে। কিন্তু মোটামুটি এই আর যাদের রয়েছে, এই আর জিন যাদের রয়েছে, তারা অটোমেটিকলি, ক্যাপিটাল আর জিন, তারা অটোমেটিকলি দু সাইড থেকে ফোল্ড করে নিতে পারে জিভটা, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় রোলার জিভ। আর এরকম করতে পারে তার সংখ্যাটাই বেশি, রোলার জিভ রয়েছে বেশি সংখ্যক মানুষের ক্ষেত্রে, আর স্বাভাবিক জিভ রয়েছে তার থেকে কম সংখ্যক মানুষের ক্ষেত্রে। স্বাভাবিক জিভটা এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দিয়ে প্রকাশ করা হয়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেটা দুটো অ্যালিল নিতে হবে, বৈশিষ্ট্য আমি বললাম দুটো অ্যালিল দিয়ে প্রকাশ করা হয়, তো সেটা আর দিয়ে প্রকাশ করা হয়। আর যেটা তোমাদের প্রকট বৈশিষ্ট্য এই রোলার জিভটা, সেটা আর থাকতে পারে বা আর স্মল আর থাকতে পারে, এই দুটো কি হবে রোলার জিভকে ডিনোট করে। তাহলে এখনো পর্যন্ত আমি যেগুলো তোমাদের বললাম, বংশগতি, প্রকরণ, মিউটেশন, প্রকরণের কি কি অস্বাভাবিকতা হতে পারে, কি কি উদাহরণ হতে পারে, এই সম্পর্কে আলোচনা করলাম। বৈশিষ্ট্য বললাম, চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের পার্থক্য বললাম। আরেকটা জিনিস বললাম যে বৈশিষ্ট্যগুলোকে যখন আমরা প্রকাশ করব, তখন দুটো অ্যালিল দিয়ে প্রকাশ করা হয়, যেটা অ্যালিল হলো, অ্যালিল কাকে বলে, অ্যালিল হচ্ছে জিনেরই রূপভেদ, বিভিন্ন রূপভেদ যেগুলো সমসংখ্যক ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে থাকে। ক্রোমোজোম মানে একই রকম দেখতে, সমসংখ্যক ক্রোমোজোম কি আমি তোমাদের বলেছিলাম, যেগুলো কি করে না, যাদের কাজ মোটামুটি, আমি জিনগুলো, ক্রোমোজোমগুলো আমাদের থাকে কিরকম ভাবে, একটা আসছে পিতার থেকে, একটা ক্রোমোজোম আসছে মাতার থেকে, সেই জন্য আমি নাম্বারিং যখন ক্রোমোজোম 23 জোড়া দেখিয়েছিলাম, 1 1 2 2 এইভাবে দেখিয়েছিলাম, 23 জোড়া থাকে, যার মধ্যে 22টা থাকছে অটোজোম আর এক জোড়া থাকছে সেক্স ক্রোমোজোম। স্ত্রীদের ক্ষেত্রে সেটা XX, পুরুষদের ক্ষেত্রে ছিল XY, 23 জোড়ার মধ্যে, আর 22টা এরকম ক্রোমোজোম ছিল। সমসংখ্যক ক্রোমোজোম মানে হচ্ছে মোটামুটি একই দেখতে, তাদের গঠনটাও এক, কাজও এক, তাদেরকে বলবো একটা মাতা একটা পিতার থেকে আসছে, তাদেরকে বলবো সমসংখ্যক ক্রোমোজোম। তাদের একটা পার্টিকুলার, এবার আমি কি বলেছি তোমাদের না, ডিএনএটা, জিনটা ক্রোমোজোমের সব জায়গায় থাকে না, নির্দিষ্ট নির্দিষ্ট অংশে থাকে। তাহলে যেই অংশগুলোতে জিন থাকে, সেই প্রপার অংশগুলোকে বলা হয় লোকাস। যেখানে লোকাস, যেই পার্টিকুলার অংশগুলোতে জিনটা দেখতে পাওয়া যায় ক্রোমোজোম বা ডিএনএ এর মধ্যে, তাকেই আমরা বলবো লোকাস। এবার দেখো, একবার জিনটা বলছি ডিএনএ এর মধ্যে, একবার বলছি ক্রোমোজোমের মধ্যে। কেন না, নর্মাল স্ট্রাকচারে ডিএনএ আর ক্রোমোজোমটা একই রকম। ডিএনএ গুলো যখন থাকছে একটা নিউক্লিয় জালিকার মধ্যে, তারা এরকম ভাবে অগুছালো ভাবে জালিকা করে রয়েছে, ঠিক, তাদের বিভিন্ন এক একটা পার্টিকুলার অংশে জিনটা রয়েছে। এবার যখন কোষ বিভাজন হচ্ছে, তখন তারা কনডেন্স হয়ে যাচ্ছে, মানে এক জায়গায় কাছে চলে আসছে, নিয়ে ক্রোমোজোম উৎপন্ন করছে। কিন্তু ক্রোমোজোম উৎপন্ন করলেও ডিএনএ গুলোই তো ক্রোমোজোম উৎপন্ন করছে। মানে ক্রোমোজোম যখন আমরা আঁকি, এরকম ভাবে এঁকেছিলাম, এগুলো সিস্টার ক্রোমাটিড, একটা আসছে মাদার থেকে, একটা আসছে পিতার থেকে। কোষ বিভাজনের সময় এরকম ধরনের আমি ক্রোমোজোম দেখিয়েছিলাম তোমাদের এঁকে। তো এইরকম যখন ক্রোমোজোম, কারণ যখন মেটাফেজ ছিল, ক্রোমোজোম গুলো কি হচ্ছিল, নিজেদের মধ্যেই ভাগ হয়ে যাচ্ছিল, লম্বা বরাবর ভাগ হয়ে গেছিল, বিভাজিত হয়েছিল। কোষ বিভাজন দেখলে এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার থাকবে, দেখে নিও, আমি প্লেলিস্টে ওইটাও দিয়ে দেবো তোমাদেরকে, যেগুলো পড়িয়েছি ক্লাস 10 চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 প্লেলিস্ট দিয়ে দেবো, ভিডিওর মধ্যে ডেসক্রিপশনে গিয়ে দেখে নিও। তাহলে এইরকম ভাবে যখন মেটাফেজে ভাগ হয়ে যাচ্ছিল ক্রোমোজোম গুলোতে, তো এই পার্টিকুলারলি ক্রোমোজোমের মধ্যেও তো এরকম ভাবে ডিএনএ গুলো অবস্থান করছে, দ্বিতন্ত্রী ডিএনএ গুলো এই ক্রোমোজোমের মধ্যেও তো রয়েছে। তো এই কিছু কিছু অংশ যেটা জিন, সেই নির্দিষ্ট জায়গাতে এখানে একটা জিন থাকতে পারে, এখানে জিন থাকতে পারে, এখানে জিন থাকতে পারে, এখানে জিন থাকতে পারে। তো এই জিন যেগুলো রয়েছে, সব জায়গায় জিন থাকে না, কিছু কিছু বিশেষ অংশে জিন থাকে। যেই বিশেষ বিশেষ অংশে জিন থাকে তাকে বলা হয় লোকাস, ঠিক, তাদের বলা হচ্ছে লোকাস। এটা 1 নম্বরের ক্রোমোজোমটাই মেটাফেজ দশাটা আমি দেখালাম, এগুলোকে বলা হচ্ছে লোকাস। ক্রোমোজোমের মধ্যেও ডিএনএ গুলো আরো কনডেন্স অবস্থায়, মানে এক কাছে থাকছে, তাদের ডিএনএ গুলোর গঠনটার একটু পরিবর্তন হচ্ছে, কাছাকাছি হয়ে যাচ্ছে। যেরকম নিউক্লিয়াসের মধ্যে অনেকটা জায়গা তারা ছিল, থেকে এদিক ওদিক ঘোরাফেরা করেছিল, কিন্তু সেরকম না থেকে আরো কুণ্ডলীকৃত হয়ে কনডেন্স স্ট্রাকচার তৈরি করে ক্রোমোজোম গঠন করছে। ক্রোমোজোম বলো, ডিএনএ বলো, যেখানেই বলো, একটা নির্দিষ্ট অংশে জিনগুলো থাকে, যে নির্দিষ্ট অংশ থাকছে তাকে বলা হচ্ছে লোকাস। তাহলে সমস্ত ক্রোমোজোমে সেই নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট জায়গা, লোকাসে যে একই জিনের বিভিন্ন রূপভেদ। এবার একই জিনের বিভিন্ন রূপভেদ কিরকম ভাবে হয় আমি বলছি, যে
একটা জিনের রূপভেদ মানে যখন আমি বললাম কোনো একটা বৈশিষ্ট্যের জন্য আমরা দুটো অ্যালিল দেব, দুটো করে অ্যালিল দেওয়া হয়, এগুলোই হলো রূপভেদ। যদি আমি হাইটের কথা বলি, টল যে লম্বা, তাদের ক্ষেত্রে যে জিনটা থাকে সেটা হলো টি টি, টল লম্বা। এই যে এই টি টি, এইটা হল, এই টিটা হচ্ছে একটা অ্যালিল, এই টিটা হচ্ছে আরেকটা অ্যালিল। এই দুটো অ্যালিল এই যে রয়েছে, এই দুটো মিলে তৈরি করছে জিন। এটা একটা জিন যেটা লম্বা হওয়ার বৈশিষ্ট্যকে বহন করছে, এই জিনটা। আর এই জিনের মধ্যে আমরা লিখছি কি দুটো টি, একই রকম বৈশিষ্ট্য, একই রকম ধর্ম সম্পন্ন। এইটি গুলোকে অ্যালিল বলবো। মানে অ্যালিল হচ্ছে জিনেরই রূপভেদ, একই জিন, এটা লম্বা হওয়ারই জিন, তার রূপভেদ। আবার কেউ যে বেটে, তাকে লিখবো কিরকম ভাবে, টি টি, স্মল টি করে। তাহলে এখানে এই দুটো স্মল টি হলো কি না বেটে হওয়ার বৈশিষ্ট্য, এগুলো হলো অ্যালিল। এই টোটালটা হলো জিন। একটা জিনের মধ্যে দুটো অ্যালিল থাকে, ঠিক? তাহলে একটা বৈশিষ্ট্যকে, এই লম্বা এ বেটে, এই লম্বাটা ক্যাপিটাল ক্যাপিটাল টি, এই লম্বাটাকে বলা হয় বিশুদ্ধ লম্বা। এইটা যেটা স্মল টি বেটের যে বৈশিষ্ট্য লিখবো, এই স্মল টি মানে দুটো টির মধ্যে একই বৈশিষ্ট্যগুলো রয়েছে অ্যালিলের মধ্যে, জিনের মধ্যে, একে বলা হচ্ছে কি, এই দুটোকেও অ্যালিল বলা হচ্ছে, এটা বেটের অ্যালিল। তাহলে সাধারণভাবে অ্যালিল গুলো কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দুটো অ্যালিল ব্যবহার করা হয়। এই অ্যালিল গুলো কিন্তু জিনই, এরা নির্দিষ্ট লোকাসেই থাকছে, নির্দিষ্ট বিন্দুতেই এরা অবস্থান করে, নির্দিষ্ট জায়গাতেই অবস্থান করছে। এগুলো জিনেরই রূপভেদ। যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল নাম দিই তাদেরকে বলবো অ্যালিল, আর টোটালটা যদি বলি সেটা হচ্ছে জিন। এরকম ভাবে মনে রাখবে। কিন্তু সাধারণভাবে বৈশিষ্ট্য প্রকাশ করতে দুটো অ্যালিলই লাগে, কিন্তু এরকমও আছে কিছু কিছু বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটোর থেকে বেশি অ্যালিল লাগে। যেমন আমরা যখন ব্লাড গ্রুপিং করি, বলি কারুর এ, কারুর বি, এ বি ও, সেই ক্ষেত্রে জিন আই যেটা রয়েছে সেই ক্ষেত্রে তিনটে অ্যালিল একটা বৈশিষ্ট্যকে বহন করছে। তিনটে অ্যালিল থাকে। কি কি অ্যালিল? একটা হচ্ছে আই এ, একটা হচ্ছে আই বি, একটা হচ্ছে আই জিরো। এই জিন আই যেটা, এই তিনটে অ্যালিল বৈশিষ্ট্য বহন করে ব্লাড গ্রুপে, যার জন্য আমাদের ব্লাড গ্রুপগুলো এক এক রকম হয়। যেমনি যদি এ ব্লাড গ্রুপের কেউ হয়, তারা আই এ জিন বহন করতে পারে, বা আই জিরো জিন বহন করতে পারে। যদি কেউ বি ব্লাড গ্রুপের হয়, তাহলে তারা আই বি অ্যালিল বহন করতে পারে, বা আই জিরো অ্যালিল বহন করতে পারে। যদি কেউ এ বি ব্লাড গ্রুপের হয়, তাহলে তারা আই বি অ্যালিল বহন করছে। মানে এক একটা গ্রুপের মধ্যে কিন্তু দুটো অ্যালিলই রয়েছে, কিন্তু তিনটে অ্যালিল গ্রুপিং এর জন্য, তিনটে অ্যালিল একটা ব্লাড গ্রুপের বৈশিষ্ট্যের জন্য তিনটে অ্যালিল দায়ী, যার জন্য ব্লাড গ্রুপটা চারটে গ্রুপে ভাগ হয়ে গেছে, যার জন্য রক্তটা চারটা গ্রুপে ভাগ করেছি তিনটে অ্যালিল বৈশিষ্ট্য থাকার জন্য, বহন করার জন্য। আবার কেউ যে আই জিরো এই হচ্ছে ও ব্লাড গ্রুপ বহন করছে, ঠিক? তাহলে এইগুলোকে বলা হচ্ছে, এই ক্ষেত্রে ব্লাড গ্রুপের জন্য, রক্তর জন্য, শ্রেণী বিভাগের জন্য, সেটা ব্লাড গ্রুপ যখন আমরা দেখবো, সেক্ষেত্রে জিন আই তিনটে অ্যালিল বহন করছে তার বৈশিষ্ট্যের জন্য। কিন্তু সাধারণভাবে সব বৈশিষ্ট্যগুলোর জন্যই কি হয়, যত বৈশিষ্ট্য আছে দুটো অ্যালিলই আমরা লিখি, এক জোড়া অ্যালিলই একটা করে বৈশিষ্ট্যকে বোঝায়, ঠিক? আমি হাইটের জন্য বললাম, মানে টল, যে টল হবে সেটাকে আমরা টিটি লিখবো, ক্যাপিটাল টি। এখানে এইটি দুটো অ্যালিল, এগুলো অ্যালিলটা হলো জিনেরই রূপভেদ, এগুলো নির্দিষ্ট স্থানেই থাকবে। তাহলে দুটো সমসত্ব ক্রোমোজোম, একটা পিতার আর মাতার, এইখানে যদি পিতার থেকে আসছে একটা ক্যাপিটাল টি, এইখানে মাতার মধ্যে রয়েছে ক্যাপিটাল টি, দুটো জিনিস, দুটো জিন, দুটো অ্যালিল, লম্বা হওয়ার বৈশিষ্ট্য কিন্তু কাছাকাছি থাকবে। সমসত্ব ক্রোমোজোম মানে তাদের গঠন এক, বৈশিষ্ট্য মোটামুটি এক, কাজ এক, তবেই সমসত্ব ক্রোমোজোম। এইখানে যেই পজিশনে টিটা থাকবে, অন্যটারও সেই পজিশনেই ক্যাপিটাল টি থাকতে হবে। তাহলে যদি ক্যাপিটাল টি যে বহন করছে বৈশিষ্ট্যটা, সে হলো বিশুদ্ধ লম্বা। এবারে এ যদি ক্যাপিটাল টি 2 নম্বর ক্রোমোজোমটা বহন করছে, আর এটা স্মল টি, মানে একটা বাবা একটা মা ক্যাপিটাল টি স্মল টি করছে, তাহলে এই রকম যদি জিন কেউ বহন করছে, সমসত্ব জিনটা, তাকে আমরা বলবো সংকর লম্বা। একটা তো ক্যাপিটাল টি রয়েছে, একটা স্মল টি আছে, তো এই ক্যাপিটাল টিটার জন্য এরা লম্বার দিকেই যাবে। এইরকম যদি অ্যালিলটা হয়, কারোর জিনটা হয়, এরকম জিনোটাইপ যদি থাকে, তাকে বলবো সংকর লম্বা। এবার যদি একটা আমি এরকম 3 নম্বর ক্রোমোজোম দিলাম, এইখানে একই জায়গায় সামনাসামনি রয়েছে স্মল টি, এরা আবার বিশুদ্ধ বেটে জিন। এইভাবে নামকরণ করা হয় তাদের জিনোটাইপ অনুযায়ী। এইরকম ভাবে কি হয় না, হোমোজাইগাস অর্গানিজম, হেটেরোজাইগাস অর্গানিজম তৈরি হয়। মানে সমসংকর জীব যখন সংকরায়ন হয়, সংকরায়ন মানে কি, যখন জনন হচ্ছে, একটা মায়ের জিনের বৈশিষ্ট্যর সাথে পিতার জিনের যখন সংকরায়ন হচ্ছে, মেটিং হচ্ছে, গ্যামেট গুলো যুক্ত হচ্ছে, অ্যালিল গুলো যুক্ত হচ্ছে, যুক্ত যখন হচ্ছে, তখন কি হচ্ছে, যদি যুক্ত হয়ে পড়ে এরকম ক্যাপিটাল টি বা স্মল টি যুক্ত জীব উৎপন্ন হয়, এদের বলা হচ্ছে, এই ধরনের জীবকে বিশুদ্ধ লম্বা জীব বা বিশুদ্ধ বেটে জীব। আরেকটা নাম হচ্ছে সমসংকর জীব বা হোমোজাইগাস জীব। আর এখানে একটা দেখো এমনি রয়েছে ক্যাপিটাল টি একটা স্মল টি, এদের বলা হয় বিষম সংকর জীব বা হেটেরোজাইগাস অর্গানিজম। বিষম কেন, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, কিন্তু যেহেতু এখানে একটা ক্যাপিটাল টি রয়েছে, এদের যে উচ্চতাটা হবে সেটা লম্বার দিকে যাবে, এদের আমরা বলবো সংকর লম্বা, ঠিক আছে? তাহলে
এই যে এবার এটা আমি লম্বার দিকে বললাম। এবারে যে মেন্ডেল জেনেটিক্সের বংশগতির সূত্রগুলো আবিষ্কার করেছেন, বলেছেন, তার জন্য তো তিনি এমনি এমনি বলে দেননি, পরীক্ষা করে বলেছেন। সেই পরীক্ষা করার জন্য তিনি যেটা নিয়েছিলেন সেটা হলো মটর গাছ, একটা সিম্বু গোত্রীয় উদ্ভিদ মটর গাছকে তিনি নির্বাচন করেছিলেন। নিয়ে পরে এরকম ভাবে দুটো মটর গাছের মধ্যে সংকরায়ন করেছিলেন, মানে জিনোটাইপটাকে নিয়ে, জিনটাকে নিয়ে, বৈশিষ্ট্যগুলোকে নিয়ে, জিনের বৈশিষ্ট্যগুলোকে নিয়ে মেটিং করেছিলেন। সংকরায়ন করা মানে একটার সাথে একটা হাইব্রিডাইজেশন। সংকরায়ন মানে হচ্ছে কোনো একটা চরিত্রর বিপরীত ধর্মী দুটো বৈশিষ্ট্য জীবের মধ্যে যে আমরা মিলন ঘটাবো। এবার বিপরীত ধর্মী বৈশিষ্ট্য কি কি, মানে একটা লম্বা নিলাম, একটা বেটে নিলাম, লম্বাটা বিশুদ্ধ লম্বা, বেটেটা বিশুদ্ধ বেটে, এদের মধ্যে যখন সংকরায়ন করছি, জনন সম্পন্ন করাচ্ছি, এদের ক্ষেত্রে জননটা এদের মধ্যে করাবো, একেই বলা হয় সংকরায়ন। তার ফলে যেই জীবগুলো আমরা পাবো, যেগুলো আমরা পাবো সেগুলোকে দেখে অনেক পরীক্ষা নিরীক্ষা করে তিনি দেখেছিলেন, নিয়ে পরে কি করেছিলেন, বিশুদ্ধ জীব, সংকর জীব, এই জিনিসগুলো তিনি বলেছিলেন। আর কি বলেছিলেন তিনি পরীক্ষা নিরীক্ষা করে, বৈশিষ্ট্যের মধ্যে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মানে এই যে যদি তিনি পরীক্ষা করে দেখলেন, আর মটর গাছটা কেন তিনি নিয়েছিলেন বললাম, মটর গাছটা খুব সহজেই, খুব সাধারণভাবেই বাগানে ফলানো যায়, আর এরা বড় হতে খুব বেশি টাইম লাগে না। সেজন্য কি হয়, অনেকগুলো বংশ ধরে আমরা মটর গাছকে পরীক্ষা নিরীক্ষা করতে পারি। মেন্ডেল সেই জন্য এরকমই একটা উদ্ভিদ নির্বাচন করেছিলেন যেগুলোকে তিনি অনেকদিন ধরে পর্যবেক্ষণ করতে পারবেন। সংকরায়নের পরে অনেকদিন ধরে দেখতে পারবেন, সাধারণভাবেই তারা বাগানে ফলানো যাবে, যেহেতু এরা মানে মটর গাছগুলো উভলিঙ্গ, ঠিক আছে, উভলিঙ্গ হওয়ার জন্য স্বপরাগযোগ সম্পন্ন হবে, তাই জন্য খুব সহজেই স্বপরাগযোগ করে তাদের বৈশিষ্ট্যগুলোকে তিনি পরিলক্ষিত করতে পারবেন অনেকগুলো বংশ ধরে, তাই জন্য তিনি মটর গাছকে নিয়েছিলেন, ঠিক আছে, পরীক্ষা করেছিলেন। মোটামুটি তিনি নিয়েছিলেন যেটা, সেটা একটা লম্বা মটর গাছ নিয়েছিলেন যেটা বিশুদ্ধ জীব, তার সাথে সংকরায়ন করানোটাকে আমরা, হাইব্রিডাইজেশন করানোটাকে এরকম ক্রস দিয়ে লেখা হয়, এটা এক্স না, গুণ চিহ্ন দিয়ে বোঝানো হয়, সেরকম এটা হলো এক সংকর জনন। এবার তিনি দুটো জিনিস করেছিলেন, একটা হচ্ছে এক সংকর জনন, একটা দ্বিসংকর জনন। এক সংকর জননে কি করেছিলেন না, এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। এক জোড়া কেন, দুটো বৈশিষ্ট্য তিনি নিলেন, লম্বা বেটে এক জোড়া জিনিস, সেই এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিলেন, দুটো বৈশিষ্ট্য। এবার সেই দুটো বৈশিষ্ট্যের মধ্যে লম্বাটা প্রকাশ করলেন দুটো অ্যালিল দিয়ে, আর কি না বেটেটা প্রকাশ করলেন দুটো অ্যালিল দিয়ে, যেটা হলো স্মল টি। এবার এদের মধ্যে হাইব্রিডাইজেশন করলেন, মানে সংকরায়ন করলেন। এই লম্বা নিলেন, বেটে নিলেন, এই দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্য, একজোড়া বৈশিষ্ট্য নিয়ে যে সংকরায়নটা করলেন, একে বলা হয় এক সংকর জনন। মানে কি, একটাই বৈশিষ্ট্য নিয়েছেন, একটা বৈশিষ্ট্য মানে উচ্চতারই বৈশিষ্ট্য নিয়েছেন, সেটা লম্বা বেটে দুটো নিয়েছেন। এবারে যখন দুজোড়া বৈশিষ্ট্য নিচ্ছেন, মানে যেই বৈশিষ্ট্যগুলো আমরা নিচ্ছি, হলুদ সবুজ কালারটা, আর যদি আমি গঠন বলি, একটা ফলের কালারটা হলুদ সবুজ, আবার যদি বীজের গঠন বলো, গঠনটা গোলাকার আর কুঞ্চিত, মানে একটা গোল একটা কুঞ্চিত টাইপের বীজ, এটা বীজের গঠন। তাহলে দুটো বৈশিষ্ট্য নিলেন, তাদের মধ্যে সেই দুটো বৈশিষ্ট্যের মধ্যে দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্য, মানে চারটা বৈশিষ্ট্য হলো টোটাল। চারিত্রিক বৈশিষ্ট্য মেন দুটো, কি কি সেই দুটো বৈশিষ্ট্য, একটা বীজের গঠন, একটা ফলের গঠন। এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে দুটো দুটো বিপরীত বৈশিষ্ট্য রয়েছে, কারণ বীজের গঠনের মধ্যে একটা গোলাকার একটা কুঞ্চিত, এটা দুটো। আবার এই যে আমি ফলের গঠন নিয়েছি, মানে কালার নিয়েছি, বর্ণ নিয়েছি হলুদ সবুজ, এটা দুটো বৈশিষ্ট্য, তাহলে চারটে টোটাল বৈশিষ্ট্য। চারটা বৈশিষ্ট্য মানে দু জোড়া বিপরীত বৈশিষ্ট্য, তাহলে দু জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে একই প্রজাতির দুটো জীব, প্রজাতি স্পিসিসটা একই মটর গাছই, প্রজাতিটা এক, দুটো আলাদা আলাদা জীব, একই প্রজাতির দুটো জীব, একই স্পিসিস, দুটো আলাদা আলাদা জীব নিয়ে সংকরায়ন যখন করলেন, দুজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে, তাকে বলা হয় দ্বিসংকর জনন। আজকে আমি তোমাদের এক সংকর জননটা দেখাবো। তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য মানে বোঝা গেল, আর দু জোড়াটা বোঝা গেল আশা করি। এক জোড়া বলা হচ্ছে মানে কোনো একটাই বৈশিষ্ট্য, তার দুটো আলাদা আলাদা ধর্ম, একটাই চারিত্রিক বৈশিষ্ট্য উচ্চতা, তার মধ্যে একটা লম্বা একটা বেটে, দুটো বৈশিষ্ট্য, সেজন্য সেটা হয়ে গেল এক জোড়া। আবার দু জোড়া মানে বৈশিষ্ট্যটা দুটো, তার মধ্যে মানে চারিত্রিক বৈশিষ্ট্য দুটো, তার মধ্যে আবার ভাগ আছে দুটো দুটো করে, একটা ফলের কালার, বর্ণ, বীজের গঠন। ফলের বর্ণ আর বীজের গঠন দুটো বৈশিষ্ট্য, এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে আবার গঠনটা গোলাকার কুঞ্চিত, এই দুটো নিলাম, আর যখন বর্ণ নিলাম হলুদ সবুজ দুটো নিলাম, মানে টোটাল চারটা বৈশিষ্ট্য কথা বলছি। দ্বিসংকর জনন যেটা আছে সেটা পরবর্তী দিনে একটা আলাদা ভিডিও করে বলবো। আজকে এক সংকর জননটা তোমাদের বলে দিচ্ছি। এক সংকর জননে এক জোড়া কেন না, একটাই বৈশিষ্ট্য, চারিত্রিক চরিত্র একটাই নেব, তার মধ্যে দুটো বৈশিষ্ট্য, একটা চরিত্র দুটো বৈশিষ্ট্য মানে এক জোড়া, আর সেটা বিপরীত লম্বা বেটে, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যখন সংকরায়ন করব, সেটা একই প্রজাতির দুটো আলাদা আলাদা জীব, একটা লম্বা, এই লম্বাটা হলো বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ জীব, এটা হলো বিশুদ্ধ বেটে। এদের মধ্যে যখন সংকরায়ন করবো, তাহলে আমরা কি কি অ্যালিল পাবো, কিভাবে করা হয় দেখো। কি কি অ্যালিল পাবো, এখান থেকে দুটো অ্যালিল পাচ্ছি, কি কি, ক্যাপিটাল টি, এখান থেকে দুটো অ্যালিল পাচ্ছি, স্মল টি আর স্মল টি।
এবারে যখন সংকরায়ন করে যেই অপত্য এইটাকে বলা হচ্ছে, যেই জিনিসগুলো নিয়ে আমি সংকরায়ন করছি তাদের বলা হয় জন্মিত্রী জনু, আর এগুলো তো হলো অ্যালিল। এবার এই অ্যালিলগুলো মানে এগুলো হচ্ছে তোমরা অ্যালিল যেগুলো রয়েছে মানে এগুলো ধরে নিতে পারো গ্যামেট, ঠিক, এখান থেকে একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, যদি সেল ডিভিশন অনুযায়ী ভেবে নাও তাহলে এগুলো একটা গ্যামেট। তাহলে এবার দুটো দুটো যুক্ত হবে গ্যামেট, তবেই তো দুটো দুটো অ্যালিল যুক্ত হয়ে তো একটা নতুন বৈশিষ্ট্য গঠন হবে, নতুন জীবের উৎপত্তি হবে। তো সেই উৎপত্তি হয়ে পরে উৎপন্ন হবে অপত্য জন্ম। এই টিটা, ক্যাপিটাল টিটা এই স্মল টির সঙ্গে যুক্ত হয়ে ক্যাপিটাল টি স্মল টি তৈরি করতে পারে, আবার এই ক্যাপিটাল টিটাই এই স্মল টিটার সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করতে পারে, ক্যাপিটাল টি স্মল টি তৈরি করতে পারে, আবার এই টিটা এইটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করতে পারে, ক্যাপিটাল টি স্মল টি তৈরি করতে পারে, এই টিটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করতে পারে, ক্যাপিটাল টি স্মল টি তৈরি করতে পারে। তাহলে এইখানে যে আমরা চারটে জীব পাবো অপত্য জীব, একে বলা হয় F1 অপত্য জীব। F1 মানে ফিলাইল জনু, এই ফিলাইল জনু সেজন্য ডিনোট করা হয় F1। যেই জিনিসটা পাচ্ছি সেটা হলো সংকর লম্বা জীব, ঠিক। এবারে এটা হচ্ছে কি, একে আমরা বলবো সংকর লম্বা জীব। F1 এ পেয়েছি সংকর লম্বা জীব, প্রত্যেকটাই চারটা যেগুলো পাবো চারটা জীবই হলো সংকর লম্বা। এবারে এই সংকর লম্বা জীবের দুটো জীবকে আমরা ক্রস করব, এই দুটো জীব নিয়ে তাদের মধ্যে আবার কি করব, সংকরায়ন ঘটাবো। এবারে একটা জিনিস এখানে আমি বলে দিই, এই যে সংকর লম্বা জীবটা রয়েছে এরা লম্বা কেন হলো, এই ক্ষেত্রে লম্বাতে ক্যাপিটাল টি হলো প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য যেটাকে বলা হয় প্রকট জিন, মানে যেখানেই ক্যাপিটাল টি থাকবে সেই জিনটাই তার ধর্মটা প্রকাশ করবে, আর এই ক্যাপিটাল টি এর ধর্ম হলো সে লম্বা তৈরি করবে, কোনো একটা জীবকে লম্বা তৈরি করবে, মানে সেটা প্রকট জিন। আর স্মল টি যেটা রয়েছে তাকে আমরা বলবো প্রচ্ছন্ন জিন। মানে যদি প্রচ্ছন্ন জিন মানে যদি এই স্মল টিটা ক্যাপিটাল টি এর সঙ্গে থাকে তাহলে এই স্মল টিটা তার ধর্ম প্রকাশ করতে পারবে না। যখন এই বিশুদ্ধ অবস্থায় থাকবে মানে স্মল টি অবস্থায় থাকবে তখনই এর ধর্ম প্রকাশ করবে। সেই জন্য এখানে প্রত্যেকটা জিন হয়েছে সংকর লম্বা। এই যে উদ্ভিদগুলো পাবো এরা নিশ্চয়ই এই ক্যাপিটাল টি বিশুদ্ধ মটর গাছের মতো লম্বা হবে না, কিন্তু এই উদ্ভিদ যেগুলো পাচ্ছি এগুলো সংকর লম্বা মানে লম্বার দিকেই যাবে, এদেরকে বলবো সংকর লম্বা। এদেরকে বিষম সংকর বা হেটেরোজাইগাস জীব বলবো, বোঝা গেল? তাহলে এই যে হেটেরোজাইগাস অর্গানিজম রয়েছে, হেটেরোজাইগাস অর্গানিজম যে তার ধর্ম বৈশিষ্ট্যটাকে প্রকাশ করলো মানে লম্বা হতে সাহায্য করলো, এর ধর্ম হচ্ছে লম্বা, লম্বাটা হতে গাছটাকে বা কোনো মানুষকে সাহায্য করছে। এটা মটর গাছের উপর দেখিয়েছে লম্বার হাইটের ক্ষেত্রে, উচ্চতার ক্ষেত্রে। তো মটর গাছের ক্ষেত্রে আমি বলবো গাছটাকে লম্বা হতে সাহায্য করলো, সেজন্য এই জিনের নাম হচ্ছে প্রকট জিন, বা এই টিটাকে আমরা বলতে পারবো প্রকট অ্যালিল, কারণ জিনেরই রূপ ভেদ হলো অ্যালিল। আর এইটা হচ্ছে এই স্মল টিটা হলো কি না প্রচ্ছন্ন জিন, এর ধর্মটাকে যখন এর সাথে রয়েছে সংকর জীবের মধ্যে, যখন ক্যাপিটাল টি এর সঙ্গে রয়েছে তখন এর ধর্মটাকে প্রকাশ করতে পারলো না, মানে এর ধর্মটা ঢাকা পড়ে গেল, এর কাজটা ঢাকা পড়ে গেল, একে বলা হচ্ছে সেজন্য প্রচ্ছন্ন জীব। ইংলিশে যদি বলো ক্যাপিটাল টি হলো ডমিনেন্ট, মানে এই নিজেকে ডমিনেট। অনেকে কি করে, দুজন ধরে কথা বলছে, একজন তোমাকে চুপ করিয়ে বলতে শুরু করলো, মানে সে কি হলো তোমাকে থামিয়ে দিল, মানে তোমাকে প্রচ্ছন্ন করে দিল, তোমার কথাটাকে চুপ করে দিল। যে বলতে শুরু করলো সে ডমিনেন্টলি কথাটা বলছে, প্রকাশ করছে, প্রকট করছে কথাটা, মানে সেটা হলো ডমিনেন্ট। তুমি যেহেতু থেমে গেলে, চুপ করে দিল তোমার, মানে সেটা তুমি হলে রিসেসিভ, মানে কাজটা ঢেকে গেল, তোমার কথাটা ঢেকে গেল। এরকম আছে অনেকেরই ভয়েস একটু লাউড টাইপের হয়, তোমরা দুজন খুব আস্তে আস্তে কথা বলছিলে, তিনজন এলো, তার ভয়েসটা ভীষণ লাউডলি একটা কথা বললো, তখন কিন্তু সবাই তাকেই শুনতে শুরু করলো, মানে সেই ভয়েস, হাই ভয়েসটা এত ডমিনেন্ট করলো, বাকিগুলোকে রিপ্রেস করে দিল, মানে কি করলো রিসেসিভ হয়ে গেল অন্য ভয়েসটা, সে হলো ডমিনেন্ট, মানে এই টিটা হলো ডমিনেন্ট, এ হলো রিসেসিভ, ঠিক আছে, প্রচ্ছন্ন, বোঝা গেল? তাহলে এইরকম ভাবে একটি প্রকট জিন, একে প্রচ্ছন্ন জিন বলা হয়, বা প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলবো, বা প্রকট অ্যালিল প্রচ্ছন্ন অ্যালিল বলা হয়। জিন অ্যালিল দুটো একে অপরের রূপভেদ, এই টোটালটাই হচ্ছে ক্যাপিটাল টি জিনেরই প্রকাশ। জিনের বৈশিষ্ট্যটা দুটো অ্যালিল দিয়ে বা একজোড়া অ্যালিল দিয়ে আমরা বোঝাবো। এটা ক্যাপিটাল টি টোটালটা একটা জিন যার মধ্যে দুটো অ্যালিল রয়েছে, বোঝা গেল? তাহলে এইরকম ভাবে তোমাদের সংকর লম্বা জীব আমরা পেলাম। এবারে এই সংকর লম্বা দুটো অপত্য F1 জনুতে যেটা পেলাম, এবারে এই চেকার বোর্ড হিসেবেও এটাকে প্রকাশ করা হয়। এই অ্যালিল গুলোকে কিভাবে লিখবো চেকার বোর্ড হিসেবে, কিভাবে, আমি এটা ডাইরেক্ট তোমাদের এমনি ভাবে দেখিয়ে দিলাম। গ্যামেট, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট উৎপন্ন, মানে আমি এখানে গ্যামেট উৎপন্ন যে অ্যালিল গুলো পেয়েছিলাম সেই অ্যালিল গুলোকে গ্যামেটও বলা হচ্ছে। সেই গ্যামেট গুলোকে আলাদা আলাদা ভাবে লিখে স্ত্রী গ্যামেট, পুং গ্যামেট হিসেবেও তোমরা চেকার বোর্ডে লিখতে পারো। এইরকম ভাবে যেখানে কি করা হচ্ছে
স্ত্রী গ্যামেট যেটা, স্ত্রীদের আমরা লিখছি এইরকম পজিটিভ সাইন দিয়ে লেখানো হয়, পুং গ্যামেট যেটা সেটাকে এইরকম একটা অ্যারো সাইন দিয়ে লেখে। তাহলে এইদিকে পুং গ্যামেট, এইদিকে স্ত্রী গ্যামেট। এর ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই পেয়েছিলাম, একটা ছিল ধরো পুরুষটা টি নিয়ে নিয়েছিলাম, এইটা নিয়ে নিয়েছিলাম স্মল টি। এখানে পেলাম কিভাবে লিখবো, এই টি এর সাথে এই টি এর ক্রস, এইটার সাথে এটা ক্রস করে, মানে এই গ্যামেটগুলো এর সাথে এটা টি, এইটার সাথে এটা টি। লেখাটা জেনোটাইপ যখন লিখবে তখন যেটা প্রকট বৈশিষ্ট্য সেটাকে আগে লিখবে, প্রচ্ছন্নটাকে পরে লিখবে। এটাও হচ্ছে টি, এটাও হচ্ছে টি। প্রত্যেকটা আমরা পাচ্ছি সংকর লম্বা উদ্ভিদ। এবার দুটো সংকর লম্বা উদ্ভিদের মধ্যে যদি আমরা ক্রস করি, সংকরায়ন করি, তাহলে কি রেজাল্ট পাবো দেখো। এদের মধ্যে যদি সংকরায়ন করি, এখান থেকে কি অ্যালিল পাচ্ছি, তোমরা এইভাবে গ্যামেট গুলো লিখতে পারো, টি 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 টি। তাহলে এর সাথে এ তৈরি করছে টি, এটার সাথে এটা, এই টি এর সাথে এইটা টিটা তৈরি করছে টি, এই টিটার সাথে এই টি তৈরি করছে টি, এইটার সাথে এই টির সাথে এই টি তৈরি করছে টি। মানে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, এইগুলো লম্বা, এটা হলো কি বেটে। এই ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা হচ্ছে লম্বা, এটা হলো কি বেটে। পেলাম সংকর লম্বাগুলোকে যখন আমি আবার ক্রস করব, এই জিনিসটা হচ্ছে F2 জেনারেশন। F2 মানে অপত্য, প্রথমে F1, এটা F1 পেয়েছিলাম। জনিত্রী জনু মানে যেটা পিতা সেটাকে বলা হয় জনিত্রী কোষ বা জনিত্রী জনু, যেটা জনিত্রী বা প্যারেন্টাল সেটা লিখবো পি দিয়ে। তারপরে এটা ছিল F1, এবার এটা যেটা পেলাম সেটা হচ্ছে F2। এই F2 তে যেটা পেলাম সেটার ফেনোটাইপ আমরা দেখবো কি, এই তিনটেকেই দেখবো লম্বা, তাহলে ফেনোটাইপটা হয়ে যাবে 3:1। এটা হচ্ছে কি, একে আমরা বলবো ফেনোটাইপ। আর জেনোটাইপ কি, জেনোটাইপ যখন পাবো এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, 1:2, এই দুটো সংকর লম্বা 2:1, এটা হয়ে যাবে জেনোটাইপ। ঠিক আছে, তাহলে ফেনোটাইপ এক সংকর জননে মনে রাখবে মেন্ডেল যেটা দেখিয়েছিলেন, ফেনোটাইপ হচ্ছে 3:1 ইম্পর্টেন্ট, জেনোটাইপ হচ্ছে 1:2:1 ইম্পর্টেন্ট। এই যে এগুলো রয়েছে সংকর লম্বাগুলো আমরা চোখে তো দেখতে পাবো ফেনোটাইপ। ফেনোটাইপ মানে যে বৈশিষ্ট্যগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি বাইরে থেকে, ফেনোটাইপ দেখে কিন্তু আমরা কখনোই তার জেনোটাইপ কি সেটাকে আন্দাজ করতে পারি না। তো চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ফেনোটাইপ, সেটা 3:1, কিন্তু অরিজিনালি এদের জিনের বৈশিষ্ট্য অনুযায়ী যদি আমরা বলি F2 জনু, যেটাকে আমরা বলবো দ্বিতীয় অপত্য জনু, বা যাকে বলা হয় দ্বিতীয় F মানে ফিলিয়াল জনু, এই জেনারেশন আর কি, এই জেনারেশনে জেনোটাইপ 1:2:1। এই যে রেশিও, এই রেশিওটা মেন্ডেলের এক সংকর জননের রেশিও, এখান থেকেও তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আজকে আমি অনেকগুলো টার্মস তোমাদের ক্লিয়ার করলাম, আর এক সংকর জনন সম্পর্কে বললাম, আর কি বললাম যে মেন্ডেল কেন মটর গাছকে নিয়েছিলেন সেটা বলেছি। আরেকটা জিনিস বলে রাখি, যেখান থেকে কি হয়েছে না প্রশ্ন আসে, মেন্ডেল এই নির্বাচন যে মটর গাছকে করেছিলেন সেখানে বিপরীতধর্মী বৈশিষ্ট্য যেটা নিয়েছিলেন, সে বিপরীতধর্মী বৈশিষ্ট্য তো নিয়েছিলেন, টোটাল যে চারিত্রিক বৈশিষ্ট্যটা নিয়েছিলেন সেটা 7টা। সেজন্য আমরা বলতে পারবো 7টা বলবো না, যেহেতু সেই 7টা চারিত্রের বৈশিষ্ট্যের প্রত্যেকটার মধ্যে আবার আরো দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে, সেই জন্য এখানে আমাদের বলতে হয় 7 জোড়া, কারণ 7টা চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের প্রত্যেকটার মধ্যে দুটো, মানে আলটিমেটলি আমরা পাচ্ছি কতটা, 14টা বৈশিষ্ট্য পাচ্ছি। সেজন্য তোমাদের বলতে হবে মেন্ডেল যেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়েছিলেন, মটর গাছ যেটা নিয়েছিলেন, সেখানে 7 জোড়া বৈশিষ্ট্য কিন্তু তিনি নিয়েছিলেন। আর এই 7 জোড়া বৈশিষ্ট্য তোমাদের জিজ্ঞেস করে, 7 জোড়া বৈশিষ্ট্য কি কি, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। 7 জোড়া, এই 7 জোড়া থেকেও বলে দেয় যে কটা নির্বাচিত, অনেক সময় সে এই 7 জোড়া তো বলতেই হবে, আবার অনেক ক্ষেত্রে এই 7 জোড়ার নামটাও তোমাদের লিখতে বলতে পারে, যে 7 জোড়া বৈশিষ্ট্যগুলো তোমরা লেখো। 3 নম্বর প্রশ্ন বা 5 নম্বর প্রশ্নে কিন্তু সেরকমও দিয়ে দিতে পারে, পুরো বৈশিষ্ট্যগুলোই লিখতে বলে দিল যে 7 জোড়া বৈশিষ্ট্য মেন্ডেল যেগুলো নির্বাচন করেছেন সেগুলো কি। সেক্ষেত্রে তোমরা লিখবে, একটা হচ্ছে বীজের আকার, ঠিক আছে, গোলাকার, কুঞ্চিত, দুটো বৈশিষ্ট্য রয়েছে। বিপরীত বৈশিষ্ট্য কি, একটা গোল একটা কুঞ্চিত। 2 নম্বর বৈশিষ্ট্য যেটা বীজের বর্ণ, বর্ণটা কি নিয়েছিলেন, এখানেও দুটো বৈশিষ্ট্য, সেইটা হচ্ছে হলুদ আর সবুজ। আর নিয়েছিলেন কি, ফলের বর্ণ, এই ফলের বর্ণটাও কি নিয়েছিলেন, একটা সবুজ একটা হলুদ, মানে দুটো বৈশিষ্ট্য। তাহলে যেই দুটো বৈশিষ্ট্য বলছি তার মধ্যে একটা প্রকট একটা প্রচ্ছন্ন। বীজের আকারের মধ্যে প্রকটটা হলো গোলাকার, প্রচ্ছন্নটা হচ্ছে কুঞ্চিত। বীজের বর্ণের মধ্যে হলুদটা হচ্ছে প্রকট, যে বীজ যেটা হয় আমরা পরবর্তীকালে হলুদ বীজ পাই, যেমনি মটর গাছের বীজটা কি দেখো, প্রথমে থাকে সবুজ, তারপরে হয়ে যায় হলুদ, তো ফাইনালি তো আমরা পেকে গেলে সেটাকে সবুজ হলুদ পাচ্ছি, মটরগুলো তো হলুদ পায়। মটরশুঁটি যদি বলো সেটা হচ্ছে সবুজ, কিন্তু মটর যেটা হয়, মটর গাছের মটরটা সেটা কিন্তু
পাই আমরা কিরকম হলুদ, সেজন্য তার প্রকট বৈশিষ্ট্যটা হলুদ। প্রচ্ছন্ন যখন কচি থাকে তখন রং হয় সবুজ, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা সবুজ। ফলের বর্ণ, ফলের বর্ণের মধ্যে প্রকট যে বর্ণটা থাকে সেটা ফল সবুজ, পেকে গেলে হয় হলুদ, তো সেইটা হয়ে যায় হলুদটা হচ্ছে প্রচ্ছন্ন। মটরটার ফলটা হয় কি কালার, ফল যেটা হয় সেটা হচ্ছে সবুজ। এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। আর কি, পরিপক্ক ফলের আকৃতি। 4 নম্বর, যদি যখন ফলটা পরিপক্ক হচ্ছে, হৃষ্টপুষ্ট হচ্ছে, সেই পরিপক্ক ফলের আকৃতি। এখানেও দুটো বিপরীত বৈশিষ্ট্য আমরা নেব। সেই বৈশিষ্ট্য কি? পরিপুষ্ট, হৃষ্টপুষ্ট যেটা সেটা প্রকট বৈশিষ্ট্য, আর যারা খাঁজ যুক্ত ফলগুলো যদি হয়ে যায় সেই খাঁজ যুক্তটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, আর কি নেওয়া হয়? আর নেওয়া হয় ফুলের বর্ণ। ফুলের বর্ণ কি? ফুলের বর্ণ হচ্ছে বেগুনি, প্রকট, মানে মটর ফুলগুলো মেনলি বেগুনি হয়, কিন্তু প্রচ্ছন্ন হচ্ছে কি বেগুনি না হয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সাদা, সাদাও হতে পারে। ঠিক। আর 6 নম্বর বৈশিষ্ট্য কি? কাণ্ডে ফুলের অবস্থান। কাণ্ডে ফুলের অবস্থান মানে ফুলটা কোথায় রয়েছে। এখানেও দুটো বিপরীত বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্রকট, মানে মটর গাছের মেনলি ফুলগুলো থাকে কাক্ষিক মুকুলে, মানে কাণ্ড যেটা তার সাইডে। এইরকম যদি মটর গাছটাকে আমি ধরি, কাক্ষিক মানে সাইড থেকে যেই ফুলটা হবে তাকে বলা হয় কাক্ষিক মুকুল। তো এই কাক্ষিক ফুলটাই প্রকট বৈশিষ্ট্য হয়। আর প্রচ্ছন্নটা হচ্ছে শীর্ষ। শীর্ষ মানে এই মটর গাছের শীর্ষে যদি ফুলটা হয় সেটাকে বলা হয় শীর্ষ। সেই কাণ্ডে ফুলের অবস্থান, সেখানে আবার দুটো বৈশিষ্ট্য। আর লাস্ট যে জোড়া বৈশিষ্ট্য সেটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য। কাণ্ডের দৈর্ঘ্যটা শেষ, সেটা দীর্ঘটা হচ্ছে প্রকট, আর খর্বটা যেটা সেটা হলো প্রচ্ছন্ন। তাহলে এই 7টা বৈশিষ্ট্য থেকে তোমাদের বৈশিষ্ট্য আসে। অনেক সময় এরকম বৈশিষ্ট্য আছে কোনটা বৈশিষ্ট্য নয়, এই জন্য এই 7 জোড়া বৈশিষ্ট্য খুব ভালোভাবে তোমরা দেখবে। বৈশিষ্ট্য নয়, অনেক সময় দিলে পাতার বৈশিষ্ট্য নিচ্ছে, মূলের বৈশিষ্ট্য নিচ্ছে, মানে সেরকম ধরনের প্রশ্ন আসে স্টেটমেন্ট বেসিস এমসিকিউতে, যে এগুলোর মধ্যে কোনটা মেন্ডেল চয়েস করেনি চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে। তাহলে এরকম ধরনেরও প্রশ্ন আসে। তাহলে আজ এত দূরই থাক, নেক্সট দিন আমরা দ্বিসংকর জননটা বলবো আর সূত্রগুলো বলবো।